সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। লাস্ট এপিসোডে আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ সম্বন্ধে জেনেছিলাম। আজ আমরা কিছু স্পেশাল সিকোয়েন্স অ্যান্ড সিরিজ সম্বন্ধে জানবো। তো যারা আমার আগের এপিসোডটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এপিসোডটি দেখে নেবে, তাহলে এই অধ্যায়টি বুঝতে সুবিধা হবে। তো জেনে নেওয়া যাক কিছু স্পেশাল সিকোয়েন্স সম্বন্ধে। দেখো, আমরা আগের এপিসোডে দেখলাম সিকোয়েন্স অনেকভাবে থাকতে পারে। এদের মধ্যে তিনটি স্পেশাল সিকোয়েন্স হচ্ছে এপি, যার ফুল ফর্ম হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, বাংলায় আমরা একে বলি সমান্তর প্রগতি। জিপি, যার ফুল ফর্ম হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, বাংলায় আমরা একে বলি গুণোত্তর প্রগতি। অনেকে মনে করে জি ফর গুণোত্তর, বি ফর প্রগতি, জিপি মানেই গুণোত্তর প্রগতি, এটা কিন্তু না। জিপি এর ফুল ফর্ম হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, আর বাংলায় এটাকে আমরা বলে থাকি গুণোত্তর প্রগতি। এখানে এইচপি এর মানে হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন, এটাকে আমরা বাংলায় বলি বিপরীত প্রগতি। এদের মধ্যে এই এপি এবং জিপি এই দুটো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, বাট থার্ড যেটা এইচপি তোমাদের সিলেবাসের মধ্যে নেই। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তো আমরা যখন এই দুটো সিকোয়েন্স সম্বন্ধে জেনে নিব, শেষে আমি এটা সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিয়ে দিব। তো এখন বিষয় হচ্ছে এই দুটো সিকোয়েন্স আমরা একসঙ্গে শিখব না। এসএনদের যে বইটা আছে সেখানে দেখবে যে সিকোয়েন্স এন্ড সিরিজ যখন করেছিলাম তার এক্সারসাইজ ছিল 9A তে, একইভাবে এপি থাকবে 9B তে এবং জিপি হবে 9C তে। তো ভিউয়ার্স, এটা তো জেনে নিলাম যে তিনটা স্পেশাল সিকোয়েন্সের কথা, এপি, জিপি এন্ড এইচপি। এখন আমি বলবো এই এপি, জিপি এন্ড এইচপি এই তিনটা হচ্ছে সিকোয়েন্স, কিন্তু এক্ষেত্রে অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেমন ছিল ঠিক একই রকম একটা অ্যারিথমেটিক সিরিজ থাকে, আবার জিওমেট্রিক সিরিজও থাকে, হারমোনিক সিরিজও থাকে। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন করব তখন তার সঙ্গে অ্যারিথমেটিক সিরিজটাও শিখে নেব। একইভাবে জিওমেট্রিক সিরিজ অ্যান্ড হারমোনিক যে সিরিজ আছে সেটাও আমরা জেনে নেব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওয়েলকাম ব্যাক। তো লাস্ট এপিসোডে আমরা সিকোয়েন্স এন্ড সিরিজ সম্বন্ধে জেনেছিলাম। আজ আমরা এই স্পেশাল সিকোয়েন্স সম্বন্ধে জানবো। ধরো 2, 5, 8, 11, 14 এই নাম্বারগুলো পরপর নেওয়া হলো। তো তোমরা বুঝতেই পারছো এই নাম্বারগুলো পরপর একটি সিকোয়েন্স তৈরি করেছে। কিভাবে? কারণ প্রত্যেকটা নাম্বার তার আগের নাম্বারকে ফলো করছে এইভাবে। দেখো, 2 এর সাথে যদি আমরা 3 প্লাস করি তাহলে আমরা এখানে 5 পাচ্ছি। আবার এই 5 এর সঙ্গে আবার যদি আমি 3 প্লাস করি তাহলে 8 পাচ্ছি। আবার এই 8 এর সঙ্গে 3 প্লাস করলে আমরা 11 পাচ্ছি, এবং 11 এর সঙ্গে 3 প্লাস করলে আমরা 14 পাচ্ছি। এবং এর পরের নাম্বারটা কি হবে সেটা এটার সঙ্গে +3 করলেই আমরা পেয়ে যাব। তো এই রকম ভাবে যখন কোনো নাম্বারগুলো একটা সিকোয়েন্স তৈরি করে, তো এই টাইপের সিকোয়েন্সকে আমরা বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক কেন? কারণ তোমরা বুঝতেই পারছো এখানে সাধারণ যোগ হচ্ছে। আবার বাংলায় এটাকে সমান্তর প্রগতি বলা হচ্ছে, কারণ একটু খেয়াল করে দেখো যে এই 2 এবং 5 এই দুটো নাম্বারের ডিফারেন্স কত। আমি যদি পরেরটার থেকে আগেরটা বিয়োগ করি 3 পাবো, এবং একইভাবে যে কোনো নাম্বার এবং তার আগের নাম্বারের মধ্যে ডিফারেন্স দেখো এখানে 3। অর্থাৎ যে কোনো নাম্বার থেকে তার আগের নাম্বারটা বিয়োগ করলে আমি ডিফারেন্স কিন্তু সমান পাচ্ছি। এই জন্য সমান্তরকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাবো সম যোগ অন্তর, অর্থাৎ সমান অন্তর। অন্তর মানে আমরা জানি বিয়োগফল। দ্যাটস ওয়াই একে আমরা বলছি সমান্তর প্রগতি। এখন এটাকে আমরা একটু জেনারেলাইজ করব, তার আগে দেখে নেই কোনটাকে কি বলে। এখন এই যে টার্ম, এটা কত নম্বর পদ? 1 নম্বর পদ। আগের এপিসোডে আমরা দেখেছিলাম এটাকে আমরা u1 বলতে পারি বা x1 বলতে পারি, বা এটাকে অনেক সময় a1 ও বলা হয়। আবার কোথাও কোথাও আমি বলেছিলাম t দিয়েও নামকরণ করা হয়। তো এই চ্যাপ্টারে মূলত আমরা u এর পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে t ইউজ করব, কারণ t ফর টার্ম। এই হিসাবে আমি যদি T1 লিখি অর্থাৎ সেটা বোঝাবে টার্ম 1। একইভাবে যদি আমি T2 বলি তাহলে সেটা হয়ে যাচ্ছে টার্ম 2। তো যদি কেউ U1 U2 দিয়ে লেখে তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, তো দেখো আমি এখানে বলছি এটা হচ্ছে U1, এটা হচ্ছে আমাদের U1। তো দেখো এটা হচ্ছে আমাদের U1,
বা T1 বললাম, T1 লিখি, তাহলে 5 হয়ে যাচ্ছে আমার T2, একইভাবে 8 হয়ে যাচ্ছে আমার T3 এবং 11 হয়ে যাচ্ছে T4 এবং 14 হয়ে যাচ্ছে T5, অর্থাৎ এরপরে যেটা আসবে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমার T6। এইভাবে প্রত্যেকটা টার্ম আমরা যদি পাই, তো আমরা এই পুরো সিস্টেমটাকে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনটাকে একটু জেনারেল ভাবে লেখার চেষ্টা করি। এখানে যেটা T1 অর্থাৎ এটা হচ্ছে আমার প্রথম পদ বা ফার্স্ট এলিমেন্ট। তো সাধারণত আমরা ফার্স্ট এলিমেন্টটাকে A দিয়ে লিখে থাকি, অর্থাৎ A ইকুয়াল টু ফার্স্ট টার্ম বা T1। এবং এই যে ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ, এই ডিফারেন্সগুলো সব ক্ষেত্রে সমান, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি থাকি সাধারণ অন্তর, বা ইংরেজিতে এটাকে আমরা বলি কমন ডিফারেন্স। আর ডিফারেন্সের জন্য আমরা এটাকে ডি দিয়ে নামকরণ করি বা ডি চিহ্ন দিয়ে লিখি। তো এখানে সবগুলোর ডিফারেন্স যেহেতু সেম, তাই আমরা এখানে লিখব কমন ডিফারেন্স যেটাকে বাংলায় আমরা বলবো সাধারণ অন্তর, এবং এটাকে লেখা হয় ডি দিয়ে। তো ভিউয়ার্স, তোমরা বুঝতেই পারছো এই ক্ষেত্রে ডি ইকুয়াল টু কিন্তু 3, অর্থাৎ যে কোনো একটা এপির জন্য আমরা প্রথম পদ যদি এ দিয়ে লিখি এবং সাধারণ অন্তর যদি ডি দিয়ে লিখি, তাহলে সেই জেনারেল আকার যেটা পাবো, জেনারেল ফর্ম। তোমরা খেয়াল করে দেখো, প্রথম পদ আমি নিলাম এ, তাহলে দ্বিতীয় পদটা কত হবে? এখানে সাধারণ অন্তর যদি ডি ধরি, ডি যদি যোগ করে পরেরটা পাওয়া যায়, আগেরটাই খেয়াল করো, এ প্রথম পদ 2 ছিল, তার সঙ্গে ডি অর্থাৎ 3 যোগ করে 5 হয়েছিল। তো ঠিক একইভাবে আমি যদি একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রথম পদকে এ ধরি, এবং তাহলে দ্বিতীয় পদ কত হয়ে যাবে, সেই অন্তরটা মানে যে ডিফারেন্সটা আমরা বারবার যোগ করব, সেই ডিফারেন্সটা কত এখানে ডি, তাহলে এ প্লাস ডি। এবং একইভাবে থার্ড যেটা এলিমেন্ট হবে সেটা হয়ে যাবে a প্লাস ডি এর সঙ্গে আরেকটা ডি যোগ হবে, অর্থাৎ a প্লাস এখানে হয়ে যাচ্ছে 2d। এবার তারপর যে এলিমেন্টটা আসবে সেটা কি হবে, এর সঙ্গে আরেকটা ডি যোগ হবে, অর্থাৎ এবার হয়ে যাবে a প্লাস 3d, এবং এরপরটা হয়ে যাবে a প্লাস 4d। তো ভিউয়ার্স, এইভাবে যদি চলতে থাকে, তাহলে এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এই যে অ্যারিথমেটিক একটা সিকোয়েন্স তৈরি হলো, সেই সিকোয়েন্সটায় n তম পদ কত হবে সেটা আমরা কি করে ক্যালকুলেশন করব। দেখো, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো এখানে প্রথম পদ হচ্ছে a, অর্থাৎ এটাকে যদি আমি T1 নাম দেই, তাহলে এটা হচ্ছে T2, তাহলে এটা হচ্ছে T3, এটা হলো T4, এটা হলো T5। তো তোমরা এই সবগুলো টার্মের মধ্যে একটা কমন ব্যাপার খুঁজে বের করো। দেখো, ফার্স্ট টার্মে কোনো ডি যোগ করা ছিল না, যখন আমি সেকেন্ড টার্ম নিলাম তখন একটা ডি যোগ হচ্ছে, যখন আমি থার্ড টার্ম নিলাম তখন দেখো এর সঙ্গে দুটো ডি যোগ, যখন আমি ফোর্থ টার্ম নিলাম তখন এর সঙ্গে 3টা ডি যোগ, এরপরে ফিফথ টার্মে এর সঙ্গে আছে 4টা ডি যোগ। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে যেটা আমার 100তম পদ হবে, অর্থাৎ আমি যদি বলি T100 কত, অর্থাৎ T100 এ থাকবে কিন্তু a প্লাস 99d। কারণ তোমরা খেয়াল করে দেখো, সবগুলো যততম পদ তার থেকে একটা ডি কম আছে, কারণ শুরুতে আমি কোনো ডি যোগ করিনি, শুরুটা এ দিয়েছিল, ডি যোগ হয়েছে দ্বিতীয় পদ থেকে। সো a প্লাস 99d যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে T100 বা 100তম পদ, T100। তো ভিউয়ার্স, এরপরে কি এই সিকোয়েন্সটা কি এখানেই শেষ? না, এটা তো চলছেই। কারণ যদি বলা থাকে এটা একটি সসীম, তাহলে সেই ক্ষেত্রে সসীম বা n এর মান দেওয়া থাকবে, আর যদি কিছু বলা না থাকে তাহলে আমরা জেনারেলি এটাকে অসীম ধরে নিব। তো এইরকম একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে n তম পদটা কত সেটা যদি আমরা জেনে যাই, বা সেটার ফর্মুলা যদি আমাদের কাছে জানা থাকে, তাহলে খুব সহজেই আমরা ওই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে কোনো তম পদ বের করতে পারবো। দ্যাটস ওয়াই আমাদের এখানকার n তম পদ জানার দরকার আছে। তো এই প্যাটার্নে যদি চলে, তাহলে তোমরা বুঝতেই পারছো, যেটা n তম পদ হবে সেখানে
এর থেকে একটি ডি কম থাকবে, অর্থাৎ n-1 ডি থাকবে, অর্থাৎ সেই n তম পদটা বা tn যেটাকে আমরা বলবো সেটা কিন্তু হয়ে যাবে a প্লাস n-1 ইন্টু ডি। দেখো n তম পদ, তাই n-1 ডি। এটার সঙ্গে তোমরা যদি একটু মিলিয়ে দেখার চেষ্টা করো তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে 100 তম পদ ছিল, 99 ডি ছিল। আমি যদি বলি 200 তম পদ তাহলে হবে 199 ডি। একইভাবে n তম পদে n-1টা ডি যোগ হবে এর সাথে। তো এই হচ্ছে আমাদের এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের একটি সাধারণ পদ। এটাকে সাধারণ কেন বলা হয়েছে? কারণ n এর যা ইচ্ছা মান বসালেই কিন্তু আমি এই পদটা কত সেটা জানতে পারবো। তো আমরা এখান থেকে যে সূত্রটা এখন পেলাম তা হচ্ছে এই সমান্তর প্রগতির n তম পদ। এখন আমরা জেনে নিব যে এই সমান্তর প্রগতির n সংখ্যক পদ যদি আমি একসঙ্গে যোগ করি তাহলে তার মান কত হবে। অর্থাৎ সমান্তর প্রগতিটাকে যদি আমি সমান্তর শ্রেণীতে রূপান্তরিত করে দেই, অর্থাৎ সবগুলো টার্মের মাঝখানে যোগ বসিয়ে দেই, তাহলে আমরা জানি যে শ্রেণী তৈরি হয়ে যায়। তাহলে এই শ্রেণীর যোগফল কত হবে? তো আমি এটা মুছে দিচ্ছি। দেখো, ধরো Sn হচ্ছে n সংখ্যক পদের একটি সমান্তর শ্রেণী। তাহলে এখানে n সংখ্যক পদ এরকম হবে t1 t2 t3 t4 প্লাস ডট ডট এরকম করে tn পর্যন্ত থাকবে। তো এবার এই সমান্তর শ্রেণীর যদি প্রথম পদ ইকুয়াল টু a হয় এবং সাধারণ অন্তর ইকুয়াল টু যদি d হয়, তাহলে দেখো এখানে কি হচ্ছে। তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে a, তারপরটা হলো a প্লাস d, t3 হচ্ছে a প্লাস 2d প্লাস t4টা আমি লিখলাম না, এভাবেই চলতে থাকবে। এবং এখানে আমি tn-2টা লিখলাম কারণ এখানে 4টা পদ আছে, আমি 3টা নিয়েছি, তো এদিক থেকে আমি 3টা দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য আমি পদগুলোকে এভাবে লিখেছি। তো আমি tn-2টাকে লিখব a প্লাস, তো আমি বলেছিলাম যে যত নাম্বার টার্ম তার থেকে একটা ডি কম থাকে, আমরা দেখলাম এর আগে সাধারণ পদ বের করার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে হবে n-2 ছিল, একটা কম হবে, অর্থাৎ n-3 ইন্টু ডি। এটা হচ্ছে tn-2। এরপর tn-1 যখন লিখবো তখন এখানে হয়ে যাবে a প্লাস n-2 ইন্টু ডি, এবং সবশেষে tn হবে a প্লাস n থাকলে n-1 ডি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার এই সমান্তর শ্রেণীর সমস্ত পদের যোগ। এখন দেখো এখানে প্রথম পদ এবং শেষ পদটা তোমরা নাও, তাহলে a আর এখানে হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। অ্যাকচুয়ালি ভিউয়ার্স দেখো এখানে আমি যদি এর সঙ্গে এই শেষ পদটা যোগ করি তাহলে কি পাচ্ছি, এটা হচ্ছে। এবং একইভাবে এখানকার দ্বিতীয় পদের সঙ্গে যদি আমি লাস্টের দিক থেকে দ্বিতীয় পদটি যোগ করি তাহলে কি পাবো, a প্লাস d তার সঙ্গে যোগ a প্লাস n-2 ইন্টু ডি। একইভাবে এখানকার থার্ড এলিমেন্টের সঙ্গে আমি যোগ করব শেষের দিক থেকে থার্ড এলিমেন্ট a প্লাস n-3 ইন্টু ডি। এবং এইভাবে মোট কতগুলো আসবে, টোটাল পদ সংখ্যা যদি n হয় তাহলে আমি পাবো n/2। এখন n যদি যুগ্ম থাকে তাহলে সেক্ষেত্রে n/2টা আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো, এবং n যদি যুগ্ম না থাকে অযুগ্ম থাকে তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। কি করে দেখো, অ্যাকচুয়ালি প্রত্যেকটা টার্মে d যোগ হচ্ছে, তো এখানে আর এই লাস্ট এই প্রথমটা আর শেষটার মধ্যে মানে যোগফল যা হচ্ছে, আমি যখন প্রথম দিক থেকে সেকেন্ড টার্মে যাচ্ছি তখন এখানে একটা ডি যোগ হচ্ছে, আবার লাস্টের দিক থেকে যখন আমি সেকেন্ড টার্মে আসি তখন কিন্তু এখান থেকে একটা ডি কমে যাচ্ছে। অর্থাৎ একদিক থেকে ডি বাড়ছে আর একদিক থেকে ডি কমছে। দ্যাটস ওয়াই আমি প্রথমটার সঙ্গে শেষেরটা মানে যোগ করলে যা পাবো, এদিকে শুরুর দিক থেকে দ্বিতীয় এবং শেষের দিক থেকে দ্বিতীয় যোগফল কিন্তু একই আসবে। তোমরা এখন এখানে মিলে নিতে পারো। দেখো এখানে আমি কত পাচ্ছি, এখানে আমি পাচ্ছি 2a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি। এবং এখানেও দেখো পাবো এ আর এ মিলে 2a, এখানে ছিল n মাইনাস টু ইন্টু ডি, তার সঙ্গে আর একটা ডি যোগ হবে, তাহলে n মাইনাস টু ডি আর একটা ডি যোগ করলে হয়ে যাচ্ছে আমার n মাইনাস ওয়ান ডি। দ্যাট ইজ এখানেও কিন্তু আমি পাচ্ছি 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এবং এই ক্ষেত্রেও ঠিক তাই হবে, দেখো এখানে a আর a মিলে হয়ে যাচ্ছে 2a, এবং এখানে দুটো ডি আছে আর এখানে আছে n মাইনাস থ্রিটা ডি, তাহলে n মাইনাস থ্রির সঙ্গে 2 যদি যোগ করে দিই তাহলে পাবো আমরা n মাইনাস ওয়ান ডি। এবং এইভাবেই চলতে থাকবে। টোটাল পদ সংখ্যা ছিল n টা, তাহলে তার অর্ধেক অর্থাৎ n বাই টু সংখ্যক, n বাই টু সংখ্যক। তো ভিউয়ার্স, এখানে n যদি যুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে n বাই টু একটা পূর্ণ সংখ্যা হবে, আর n যদি যুগ্ম না হয় তবুও কিন্তু আমি n বাই টু কে কাজে লাগাতে পারবো, সেক্ষেত্রে ভগ্নাংশ হবে। কিন্তু আমি যা সূত্রটা তোমাদের মনে রাখতে সুবিধার জন্য আমি এভাবে বোঝাচ্ছি। কেন দেখো, যদি n মানে n এর মান 11 হয় তাহলে 1 নাম্বার আর 11 নাম্বার পদের যোগফল যা হবে 2 নাম্বারের সঙ্গে 10 নম্বর পদের যোগফল একই হবে। একইভাবে 5 নাম্বারের সঙ্গে যখন আমি 7 নাম্বার পদ যোগ করব, এই 5 আর 7 যোগ করলে যা হবে মাঝখানে 6 নম্বর পদটা কিন্তু আর কারোর সঙ্গে যোগ হচ্ছে না। এই ক্ষেত্রে দুপাশ থেকে যখন আমরা ক্যালকুলেশন করব, এই প্রথমটা শেষটার যোগফল যা ঠিক একইভাবে দ্বিতীয়র সঙ্গে লাস্টের দিকে দ্বিতীয় যোগফল তা, এবার 6 নম্বরে যখন পড়বে সেটা কিন্তু একদম মাঝ বরাবর পড়ে যাচ্ছে, অর্থাৎ মিডিল টার্ম। তার যা মান হবে সেটা কিন্তু ওই প্রথম আর শেষের যোগফলের অর্ধেক মান। তো সেই জন্যই টোটাল যতগুলো জোড়া তার যা মান হবে তার সঙ্গে ওই মিডিল টার্মটার অর্ধেক মান যোগ করলে কিন্তু আমি টোটাল সিরিজটার ভ্যালু পেয়ে যাচ্ছি। এই জন্য n বাই টু যদি সেক্ষেত্রে ভগ্নাংশও চলে আসে তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না, এইভাবে যদি আমি মান নির্ণয় করি। তো আলটিমেটলি এখান থেকে আমরা যে মান পাচ্ছি সেটা হচ্ছে এইরকম 2a প্লাস n মাইনাস ডি, মোট কতগুলো আছে n বাই টু সংখ্যক। তাহলে আমি একবার লিখতে পারি n বাই টু ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে সেই সমান্তর শ্রেণীর যোগফল, অর্থাৎ n সংখ্যক পদ যদি দেওয়া থাকে তাহলে সেই n সংখ্যক পদের যোগ করার সূত্র হচ্ছে এটা। এখন আমরা একটু এক্সাম্পল নিয়ে বুঝে নেই যে আসলে বিষয়টা কি। দেখো, তো এইমাত্র আমরা যেটা শিখলাম এখান থেকে সেটা হচ্ছে একটি সমান্তর শ্রেণী যদি থাকে তাহলে সেই সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের সূত্র হচ্ছে n বাই টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এটাকে কাজে কিভাবে লাগায় দেখো, ধরো একটি সমান্তর শ্রেণী ছিল 2 যোগ 5 যোগ 8 যোগ 11 যোগ 14 এবং এইভাবেই চলছে। তো তোমরা বুঝতেই পারছো এটা একটা সমান্তর শ্রেণী, এবং তোমাকে বলা হলো এর প্রথম 200টি পদের সমষ্টি নির্ণয় করো, পদের সমষ্টি নির্ণয় করো। তো আমি আর নির্ণয় করো কোশ্চেনে লিখছি না। তো এর 200টি পদের সমষ্টি ইকুয়াল টু, খেয়াল করে দেখো টোটাল পদ সংখ্যা কটা বলেছে 200টা, তাহলে n এর মান হচ্ছে আমার 200 এই সূত্র অনুযায়ী। তাহলে এখানে হয়ে যাচ্ছে 200 বাই 2। এখানে প্রথম পদ অর্থাৎ a ইকুয়াল টু কত 2। আমি তোমাদের সুবিধার জন্য নিচে এর নোটগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখানে n হচ্ছে 200, তারপর a হচ্ছে প্রথম পদ অর্থাৎ এখানকার জন্য 2 হবে, এবং d মানে সাধারণ অন্তর। এই প্রথম আর দ্বিতীয়ের মধ্যে অন্তর কত, মানে দ্বিতীয়টার থেকে যদি আমি প্রথমটা বিয়োগ করি তাহলে পাচ্ছি 3, এবং প্রত্যেকটার ক্ষেত্রে সেই ডিফারেন্সটা কিন্তু 3। তাহলে এই ক্ষেত্রে এই সূত্রের মধ্যে যদি আমি n, a আর d এর ভ্যালু বসিয়ে দেই তাহলে 2 ইন্টু a দ্যাট ইজ 2 ইন্টু 2 প্লাস n হচ্ছে আমার 200 অর্থাৎ 200 মাইনাস 1 ইন্টু কি d, d এর ভ্যালু 3। এই হচ্ছে টোটাল যোগফল দাঁড়াবে। তো এখন আমরা হিসেব করে নিই টোটাল যোগফল কত। এটা 100 ইন্টু এর হিসাব হচ্ছে 4 যোগ 199 এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে পাচ্ছি 597।
তাহলে 100 ইন্টু এটা হয়ে গেল 601, অর্থাৎ 60100। তো ভিউয়ার্স, তোমরা বুঝতেই পারছো এরকম একটা শ্রেণীর যোগফল যদি আমরা এই সূত্র না জানতাম তাহলে এই 200টি পদ পর্যন্ত যোগ করা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হতো। তো যোগফলের সূত্র থাকার জন্য আমরা সহজেই এভাবে মান বের করে ফেলতে পারছি। তো এখন আমরা দেখব যে এই সমান্তর শ্রেণীর যে যোগফলের সূত্রটা শিখলাম সেটা আরেকটা জেনারেল ফর্ম আছে, সেটা কি? আমরা দেখলাম যে Sn ইকুয়াল টু n/2 2 into a plus n-1 into d। অ্যাকচুয়ালি এই যে ফর্মুলাটা এটা আমরা যে ভেঙে ভেঙে পেলাম, সেই ভাঙ্গার যে প্রসেসটা সেটারই মেইন ফর্মুলাটাই হচ্ছে আমরা এখন ক্রিয়েট করতে যাচ্ছি। কিভাবে দেখো, n/2, এবং আমি তোমাদের দেখিয়েছিলাম প্রথম পদ আর শেষ পদ যোগ করলে এটা আসে, অর্থাৎ এটাকে যদি আমি ভেঙে দেই তাহলে a plus n-1 into d। তো ভিউয়ার্স, তোমরা এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার প্রথম পদ এবং এটা হচ্ছে আমার সেই শেষ পদ। অর্থাৎ আমি যদি এটাকে বলি t1 তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে tn, অর্থাৎ এখানে একটি হচ্ছে প্রথম পদ আর একটি হচ্ছে শেষ পদ, আর সামনে হচ্ছে পদ সংখ্যা বাই 2। তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা আরেকটি জেনারেল ফর্ম পাচ্ছি সেটা হচ্ছে পদ সংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ। এখানে শেষ পদই হচ্ছে সেই n-তম পদ। অর্থাৎ আমরা সমান্তর প্রকৃতির যোগের আরেকটি সূত্র শিখে গেলাম। অর্থাৎ সমান্তর প্রকৃতিকে যখন শ্রেণীতে নিয়ে যাব সেই শ্রেণীর যোগফল এই সূত্র দিয়েও আমরা বের করতে পারবো। বাট এই ক্ষেত্রে একটু প্রবলেম আছে, যদি আমরা শেষ পদটা না জানি তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারছি না। তো এই ফর্মুলাটা আমরা তখনই অ্যাপ্লাই করে থাকি যখন আমরা প্রথম পদ এবং শেষ পদ জানি এবং পদ সংখ্যা জানি। আর যদি আমার সবগুলো পদ এমনিতেই দেওয়া থাকে, অর্থাৎ a প্লাস d আকারে দেওয়াই থাকে, তাহলে কিন্তু আমার এই ফর্মুলা প্রয়োগ করার প্রয়োজন আসছে না। কারণ এই ফর্মুলা প্রয়োগ করতে গেলে কিন্তু আমাদের ওই শেষ পদটা আলাদা করে বের করে নিতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমান্তর শ্রেণীর বিভিন্ন টার্মগুলো যোগ করে কত আসে এবং কিভাবে আসে। এখন আমরা এই শ্রেণীর আরো কয়েকটি বিশেষ ফর্মুলা শিখে নেব। তো ভিউয়ার্স, এই চ্যাপ্টারে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক। তো সমান্তরীয় মধ্যক কি? ধরো তিনটি নাম্বার t1, t2 and t3, এই তিনটি নাম্বার এপিতে আছে বা সমান্তর প্রগতিতে আছে। তাহলে সেক্ষেত্রে এই প্রথম এবং শেষ এই দুটো পদের ঠিক মাঝখানে t2 থাকে। তাই এক্ষেত্রে আমরা এই t2 কে বলি অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক, অ্যারিথমেটিক মিনকে সংক্ষেপে am বলা হয়। এখন t2 যদি অ্যারিথমেটিক মিন হয় এবং আমরা জানি যে t1 আর t2 এর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে t2 মাইনাস t1, আবার t2 আর t3 এর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে t3 মাইনাস t2। এবার যেহেতু এটা একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেই ক্ষেত্রে এই ডিফারেন্স দুটো কি সেম হয়ে যাবে এবং আমরা এখান থেকে বলতে পারবো যে t2, এবার এই পাশ থেকে t2টাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে t2, এবং এক্ষেত্রে আমরা t1 কে অবশ্যই নিয়ে গেলে পাচ্ছি t3 প্লাস t1, অর্থাৎ 2t2 ইকুয়াল টু t1 প্লাস t3, বা এখান থেকে আমরা বলতে পারি যে t2 ইকুয়াল টু t1 প্লাস t3 বাই 2। অর্থাৎ এখানে অ্যারিথমেটিক মিন আমরা মিন বলতে জানি যে গড়, অর্থাৎ অ্যারিথমেটিক মিন বা সাধারণ যৌগিক গড় আমাদের কাছে যেটা আমরা জানি সেটা হচ্ছে
তিনটি নাম্বারের যৌগিক গড় বলতে আমরা তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করি, বাট এই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বলতে বোঝানো হচ্ছে যে প্রথমটা আর শেষটার গড় হচ্ছে এই মাঝখানেরটা। এই জন্য এই ক্ষেত্রে আমরা T2 কে বলে থাকি এই প্রোগ্রেশনের অ্যারিথমেটিক মিন। তো এই ক্ষেত্রে তো ঠিক আছে যে তিনটা পদ থাকলে অ্যারিথমেটিক মিন এইভাবে আমরা ক্যালকুলেশন করব বা বুঝবো অ্যারিথমেটিক মিন এটা হয়। কিন্তু যদি একটি প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন অনেক বড় হয়, যেমন T1, T2, T3, T4, T5, T6, T7 up to T9, সরি Tn, তো সেই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন আমরা কাকে বলবো? তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বলতে বোঝাবে এই শুরুটা এবং শেষটা, অর্থাৎ T1 এবং Tn ছাড়া এই বাকি যতগুলো আছে এগুলো সব হচ্ছে m। এগুলো সবগুলোকেই বলা হয় এই প্রগতির am বা অ্যারিথমেটিক মিন, বা এখানে বাংলায় বলা হচ্ছে যে সমান্তরীয় মধ্যক সমূহ। তো বুঝতে পেরেছো যে এখানে সমান্তরীয় মধ্যকগুলি কি হবে? এখন তোমরা হয়তো ভাবছো তাহলে এই ক্ষেত্রে আমরা am বা অ্যারিথমেটিক মিন গুলো কি করে ক্যালকুলেশন করব? খুব সিম্পল ব্যাপার। T1 জানো মানে তুমি এর মান জানো, আবার Tn জানো, সেই ক্ষেত্রে এর মান বসিয়ে দিলে কিন্তু তোমরা d এর মানটি পেয়ে যাচ্ছ। এখন n কি? n তো বলাই থাকবে 100 না 200। তো এইভাবে a, d এবং n এর মান তুমি যদি জেনে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো প্রগতিটা অর্থাৎ T2, T3, T4, T5, T6, T7 যতদূর যেতে হবে সবগুলো টার্ম কিন্তু তোমরা ক্যালকুলেশন করতে পারছো। তো আশা করি বুঝতে পেরেছো অ্যারিথমেটিক মিন কি। এখন এখানকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো এখন, সেটা হচ্ছে মধ্যপদ বা মিড টার্ম। মধ্যপদ, এই মধ্যপদ বিষয়টা এখানে একটু খুব ইন্টারেস্টিং রোল প্লে করে। দেখো, মধ্যপদ বের করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? ধরো আমি কতগুলো টার্ম নিলাম, একটা T1, T2, T3, T4, T5, T6, T7, T8, T9 and T10 and T11। তাহলে এই যে এখানে প্রগতি তৈরি করলো বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা তৈরি হলো, এর মিডল টার্ম বা মধ্যপদ কি হবে? দেখো, এটা কিন্তু ছিল অ্যারিথমেটিক মিন বা মধ্যক, সমান্তরীয় মধ্যক। আমি এখানে লিখে দিচ্ছি সমান্তরীয় মধ্যক। মধ্যক, তো ওগুলা কিন্তু মধ্যক, আর এটা কিন্তু মধ্যক পদের কথা বলেছি আমি। মধ্যপদ আর মধ্যক এই দুটোকে তোমরা কখনোই এক করবে না, নাহলে কিন্তু সমস্যা হবে। তো যখন মধ্যপদ বিচার করব, টোটাল পদ আছে 11টা। আমি এ পাশ থেকে 5টা গুণে করে নিলাম এই পর্যন্ত, আবার এ পাশ থেকে যদি আমি 5টা গুণে গুণে আসি তাহলে হয়ে যাচ্ছে এটা। তাহলে মাঝখানে কে থাকলো? T6। অর্থাৎ এই ক্ষেত্রে মধ্যপদ হচ্ছে T6। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যদি আমি এখানে 11টা পদ না নিয়ে 10টা পদ নিতাম, তাহলে এই পাশ থেকে যখন আমি 5টা নিব, এই পাশ থেকে যখন আমি 5টা নিব তখন তো মধ্যপদ থাকে না। তাহলে মধ্যপদ কি করে হিসাব করব? এই ক্ষেত্রে মধ্যপদ আমরা শুধুমাত্র এইভাবে, মানে মধ্যপদকে এইভাবে ক্যালকুলেশন করব না। এই ক্ষেত্রে আমরা এই পাশ থেকে 4টা নিচ্ছি, এই পাশ থেকেও 4টা নিব, নিয়ে মাঝখানে থাকছে আমার কটা? 2টা। এই দুটোকে আমরা তখন বলবো মধ্যপদ। মানে মাঝখানে কেউ নেই এমন তো না, পদ তো আছে, এই জন্য এই ক্ষেত্রে কিন্তু মধ্যপদ দুটো আসছে। তাহলে এখানে কখনো কখনো মধ্যপদ একটা পাবো, আবার কখনো দুটো পাবো। তাহলে কখন সেটা? যদি পদ সংখ্যা বেজোড় থাকে তাহলে ঠিক মাঝখানে আমরা একটা পাবো, আর পদ সংখ্যা যদি জোড় থাকে তাহলে মাঝখানে দুটো হবে। n অযুগ্ম মানে বেজোড়। n যখন বেজোড় হবে তখন মধ্যপদ, তখন আমরা মধ্যপদ পাচ্ছি একটি,
এবং সেই মধ্যপদটা হবে মধ্যপদ পাবো একটি এবং সেই মধ্যপদটা হবে টি n+1/2। আচ্ছা, এটা মনে হয় ঠিক একটা বোঝা গেল না, তাই আমি এটাকে আরেকটু সহজ করে দিচ্ছি তোমাদের। মধ্যপদ হচ্ছে n+1/2 তম পদ, যেটাকে আমরা বলবো টি n+1/2 একবারে ক্যালকুলেশনের জন্য। কি ঠিক আছে? তোমরা হিসেব করে দেখো, যখন আমি পদ সংখ্যা 11টা নিয়েছিলাম তখন মধ্যপদ এসেছিল t6, এবং এই ফর্মুলায় তোমরা যদি ক্যালকুলেশন করো n হচ্ছে 11, তাহলে 11 যোগ 1 বেজোড় থাকার জন্য যোগ 1 হয়ে গেলে 12 হয়ে গেল, 12/2 কিন্তু 6, অর্থাৎ 6তম পদ, যেটাকে এখানে বসালে আমরা পাচ্ছি t6। এবার n যুগ্ম অর্থাৎ জোড়, সেই ক্ষেত্রে মধ্যপদ হবে না, মধ্যপদ দুটি হবে। কারণ আমরা দেখেছিলাম যখন 10টা পদ নিয়েছিলাম তখন কিন্তু মাঝখানে দুটো মধ্যপদ পেয়েছিলাম, একটা ছিল t5 আর একটা ছিল t6। n/2 ও n/2+1 তম পদ। তো তোমরা খেয়াল করে দেখো, যখন আমরা 10টা পদ নিয়েছিলাম তখন মধ্যপদ কি ছিল? 5তম আর 6তম পদ, অর্থাৎ n এর মান যদি 10 হয় বাই 2 করলে আমরা 5তম পদ পাচ্ছি, এবং তার সঙ্গে 1 যোগ করলেই আমরা 6তম পদ পেয়ে যাচ্ছি। অর্থাৎ যদি আমি সেটাকে সিম্বলাইজ করি তাহলে এরকম পাচ্ছি tn/2, অর্থাৎ এটা হচ্ছে n/2 তম পদ ও tn/2+1। তো ভিউয়ার্স, তোমরা এইভাবেই মধ্যপদ সহজে মনে রাখতে পারো। এখন আমরা এই চ্যাপ্টারের কয়েকটি ছোট ছোট এক্সাম্পল দেখে নিব, দেখে নিয়ে বোঝার চেষ্টা করব কি করে এই চ্যাপ্টারের প্রবলেমগুলি সলভ করে। তার আগে আমি আরেকটি কথা বলে দিচ্ছি যে যদি একটি সমান্তর প্রগতি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকে, তাহলে সেই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রত্যেকটা টার্মের সঙ্গে যদি আরেকটা কনস্ট্যান্ট টার্ম আমরা যোগ করি তাহলেও সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনই থাকে। আবার প্রত্যেকটা টার্ম থেকে যদি কোনো একটি কনস্ট্যান্ট টার্ম বিয়োগ করে থাকি, সব টার্ম থেকে একই কনস্ট্যান্ট বিয়োগ করি, সেক্ষেত্রেও সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়। একই টার্ম দিয়ে যদি আমরা গুণ করে থাকি তাহলেও সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়। ইভেন কোনো একটি কনস্ট্যান্ট টার্ম দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিলেও সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়। কিন্তু সেক্ষেত্রে আগের প্রোগ্রেশনগুলো কিন্তু পরের প্রোগ্রেশনগুলোর সঙ্গে ম্যাচ করবে না। তো এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিব। তো ভিউয়ার্স, অতি সংক্ষিপ্তের 2-এর 1 নম্বর প্রশ্নটিতে বলেছে 7, 11, 15, 19 সমান্তর প্রগতির কোন পদ 111। তো এটা কি করে সম্ভব যে আমরা কোন পদ 111 কি করে বুঝবো? দেখো, খুব সিম্পল ব্যাপার। এখানে আমরা এই সমান্তর প্রগতির প্রথম পদ জানি। তোমরা এই অঙ্ক করার আগে একবার চেক করে নেবে এটা আদৌ সমান্তর প্রগতি ঠিকঠাক ভাবে আছে কিনা। কখনো কখনো মিক্স আপ করে দেওয়া থাকে, আমরা এক্সাম্পলে বুঝে নেব। দেখো, যেমন 7, 4, 11, 4, 15, 4, 19 এভাবে ঠিকঠাক ভাবেই আছে। তো এখানে প্রথম পদ অর্থাৎ a = 7, সাধারণ অন্তর d = 11 - 7 = 4। ধরি n তম পদ = 111। সুতরাং n তম পদকে আমরা কিভাবে লিখি? a + n-1 * d = 111। তো ভিউয়ার্স, এখন a এবং d এর মান বসানোর পর যদি n একটি পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে ঠিক আছে যে তততম পদটাই হবে এখানে সেই 111। আবার n যদি ভগ্নাংশ হয়ে যায়, এখন দেখা গেল n এর মান আসলো 39.5। এখন 39.5 তম পদ বলে তো কিছু সম্ভব না। দ্যাটস ওয়াই সেক্ষেত্রে আমরা বলবো যে 111 এই প্রগতির কোনো পদ নয়। এরপরে একটি প্রবলেম আছে যেখানে তোমাদের বলা আছে এর কোনো পদ 600 হতে পারে কিনা। তো সেই ক্ষেত্রে তোমরা এই একই প্রসিডিউর করবে, যদি n এর মান ভগ্নাংশ আসে তাহলে 600 হতে পারে না, আর যদি ভগ্নাংশ না আসে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়
সেক্ষেত্রে সেটা 600 নাম্বারটা ওই প্রগতির কোনো পদ হতে পারে। তো দেখো এখন আমরা a এবং d এর মান এখানে বসাবো। তো 7 প্লাস n মাইনাস 1 ইন্টু 4 ইকুয়াল টু 111। তো n মাইনাস 1 ইন্টু 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7 মাইনাস করে দিলে 104। এবার therefore n মাইনাস 1 এখানে 4 দিয়ে এটাকে যদি আমরা কেটে দেই তাহলে পাচ্ছি, তাহলে 4 দিয়ে 104 কে কাটলে পাবো আমরা 26। therefore n minus 1 equal to 26 which implies n equal to 27, অর্থাৎ 27তম পদ হচ্ছে এখানে 111। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টাইপের প্রবলেম থাকলে তোমরা কিভাবে সলভ করবে। এখন আমরা আরেকটি অন্য টাইপের প্রবলেম সলভ করে দিই। সমান্তর প্রগতির প্রবলেমগুলো সলভ করার জন্য কিছু ইম্পর্টেন্ট নোটস আমাদের সবসময় মনে রাখা প্রয়োজন। যেমন ধরো এ বি সি সমান্তর প্রগতিভুক্ত বা সমান্তর প্রগতিতে আছে, তাহলে এই এ বি এবং সি এর মধ্যে সম্পর্কটি কি হবে? দেখো এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে বি এর থেকে এর বিয়োগফল অর্থাৎ বি মাইনাস এ হবে এবং সি এর থেকে বি এর বিয়োগফল সেটা হবে সি মাইনাস বি। এবং আমরা যদি এই বি কে সাইড চেঞ্জ করাই তাহলে পাচ্ছি বি, এই বি কে এই পাশে নিয়ে আসলে প্লাস বি, এবং এই এ কে ওই পাশে নিয়ে যাই তাহলে পাচ্ছি সি প্লাস এ, অর্থাৎ 2b ইকুয়াল টু সি প্লাস এ। তো আমি বলতে পারি এটাকে যে a প্লাস সি ইকুয়াল টু 2b, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদের যোগফল মাঝখানের পদের দ্বিগুণ। এই শর্তটি আমরা কাজে লাগিয়ে যে কোনো প্রবলেম যখন সমান্তর প্রগতিতে দেওয়া থাকে 3টা নাম্বার দিয়ে তখন আমরা এইভাবে সলভ করতে পারবো। আবার কখনো কখনো 3টি নাম্বার সমান্তর প্রগতিতে আছে কিনা সেটা যদি আমাদের প্রুভ করতে বলে সেক্ষেত্রেও কিন্তু আমরা যে 3টি নাম্বার সমান্তর প্রগতিতে দেখাতে বলবে, অর্থাৎ তোমাকে প্রমাণ করতে বললো যে এ বি সি সমান্তর প্রগতিতে আছে প্রমাণ করো, বা বললো যে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রথমটা শেষটার যোগফল বের করব অর্থাৎ এক্স প্লাস জেড নিব এবং মাঝখানেরটার দ্বিগুণ বের করব 2y, এবং এটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এক্স ওয়াই জেড সমান্তর প্রগতিতে আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব আরো কিছু কিছু প্রবলেম আছে যেখানে কোশ্চেন দেওয়া থাকে এভাবে যে 3টি পদ দেওয়া থাকলো, দিয়ে বললো মানে 3টি পদের কথা বলা হলো যে 3টি পদ সমান্তর প্রগতিতে আছে এবং তাদের সমষ্টি দেওয়া আছে। যদি 3টি পদের সমষ্টি দেওয়া থাকে বা 3টি পদ আমার ধরে নিতে হয় তাহলে ধরার নিয়ম হচ্ছে এরকম, 3টি আমি স্পেসিফিক করে দিচ্ছি তোমাদের জন্য, 3টি পদের সমষ্টি জানা থাকলে, সমষ্টি জানা থাকলে এবং পদগুলি এপিতে থাকলে পদ 3টি কিভাবে ধরবে? একটি ধরবে এ মাইনাস ডি, তারপর একটা ধরবে এ, তারপর একটা ধরবে এ প্লাস ডি। ভিউয়ার্স এইভাবে ধরার পিছনে কি যুক্তি আছে? দেখো এই যে 3টি পদ আমরা ধরে নিলাম এখানে, এক্ষেত্রে দেখো প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স কিন্তু ডি আছে। নরমালি আমরা কিভাবে ধরি, একটি পদ এ, একটি এ প্লাস ডি আর একটি এ প্লাস 2ডি। সেই ক্ষেত্রে যখন আমি 3টি পদের যোগফল নিব আমার কিন্তু এ বা ডি দুটোই থেকে যাচ্ছে, বাট এইভাবে যদি আমি ধরি যেখানে ডিফারেন্স কিন্তু সব ক্ষেত্রে ডি থাকছে, বাট প্রথম পদটাকে আমি এ মাইনাস ডি করাতে এবং শেষ পদটা এ প্লাস ডি থাকাতে যখনই আমি এই 3টি পদ যোগ করবো তখন কিন্তু ডি ভ্যানিশ, অর্থাৎ 3a ইকুয়াল টু আমরা সেই মানটি লিখতে পারবো এবং এর সাহায্যে আমরা এর মান পেয়ে যাব, এবং একটার মান পেয়ে গেলে দ্বিতীয় যে আর একটা শর্ত দেওয়া থাকবে সেই শর্তের সাহায্যে আমরা ডির ভ্যালু বের করে নেব এবং সহজেই সেই 3টি সংখ্যা আমরা হিসেব করতে পারবো। এবং একইভাবে যদি 4টি সংখ্যার বা 4টি পদের
সমষ্টি আমাদের জানা থাকলে এবং পদ চারটি এপিতে থাকলে পদ চারটি হবে, মানে পদ চারটি ধরার নিয়ম আর কি। এক্ষেত্রে দেখো এটার মধ্যে তোমরা হয়তো ভাবছো তাহলে কি করবো, একটা a-2d, একটা a-d, একটা a+d আর একটা a+2d। না, সেভাবে কিন্তু না, এখানে একটা হবে a-3d, a-d, a+d, a+3d। তো ভিউয়ার্স, কেন এরকম হচ্ছে তোমাদের মনে হয়তো কোশ্চেন হচ্ছে, আচ্ছা একটা a-d একটা a+d, তাহলে আর একটা a+2d আর একটা a-2d করলে কি প্রবলেম ছিল? প্রবলেম ছিল a-d আর a+d এদের মধ্যে ডিফারেন্স কত, কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে a-d আর a+d এর মধ্যে কমন ডিফারেন্স কিন্তু 2d। সেই ক্ষেত্রে এর আর এর কমন ডিফারেন্স, অর্থাৎ এটা আর এটার কমন ডিফারেন্স 2d বেরোনোর জন্য কিন্তু আমাকে a-3d আনতে হচ্ছে। কেউ যদি এখন মনে করে এখানে a-d আছে তাহলে আগেরটা a-2d করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু a-2d আর a-d এর কমন ডিফারেন্স অনলি d হয়ে যাবে। কিন্তু একটা এপির ক্ষেত্রে সব জায়গায় ডিফারেন্স সেম থাকা কিন্তু আবশ্যক। সো সব জায়গায় ডিফারেন্স সেম রাখার জন্য আমাদের এরকম নিতে হচ্ছে। এখন আমি যদি a-2d তারপরে a-d নিতাম তাহলে সেই ক্ষেত্রে ডিফারেন্সটা সেম থাকতো, বাট সেই ক্ষেত্রে ঠিক তার পরের মানে এক ডিফারেন্স অর্থাৎ d ডিফারেন্স রাখতে গেলে a-2d, a-d তারপরটা কিন্তু a নিতে হতো এবং ঠিক তার পরেরটা আসতো a+d। সেই ক্ষেত্রে কিন্তু যোগ করলে আমরা d তাড়াতে পারতাম না, তাই আমরা এরকম অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। তো এটা তোমরা মনে রাখলে এই সমান্তর প্রগতির অনেক রকম সমস্যা আছে যেগুলো খুব সহজেই তোমরা সলভ করতে পারবে। এখন আমরা আবার এক্সারসাইজের প্রবলেমে ফিরে যাচ্ছি। তো ভিউয়ার্স, কোশ্চেন নাম্বার 3 তে বলেছে নিম্নলিখিত সমান্তর প্রগতির প্রত্যেকটির ড্যাশ চিহ্নিত স্থানগুলি পূরণ করো। তো এখানে আমরা 2 নম্বর প্রবলেমটি নিয়েছি, দেখো কিভাবে সলভ করতে হয়। এখানে প্রথম পদ আমার জানা নেই, আমার শুধু এখানে থার্ড টার্ম বা তৃতীয় পদ জানা আছে এবং 4, 5, ষষ্ঠ পদ জানা আছে। তো যে কোনো সমান্তর প্রগতি সলভ করতে গেলে আমরা প্রথমেই প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নেব। ধরি প্রথম পদ ইকুয়াল টু a ও সাধারণ অন্তর ইকুয়াল টু d। therefore এখান থেকে গুনো 1, 2, 3 অর্থাৎ t3 ইকুয়াল টু 19 এবং t6 ইকুয়াল টু 31, যেটা ইমপ্লাইজ করবে t3 ফর্মুলা অনুযায়ী হচ্ছে a+2d ইকুয়াল টু 19 এবং t6 মানে হচ্ছে a+5d ইকুয়াল টু 31। এখন এই দুটোকে নাম্বার দিয়ে তোমরা সলভ করলেই পেয়ে যাচ্ছ a এবং d এর ভ্যালু, এবং a এবং d পাওয়ার পর t1, t2, t4, t5 সব কিন্তু বের হয়ে যাবে। তো দেখো আমি কি করে সলভ করি, আমি 2 - 1 করে দিলাম, লেখা আমি লিখছি না। 2 - 1 করলে 5d - 2d অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 3d ইকুয়াল টু 31 - 19 ইকুয়াল টু 12, যেটা ইমপ্লাইজ করছে d এর ভ্যালু 4। therefore d এর ভ্যালু 4 যদি আমি 1 এ ইউজ করি অর্থাৎ 1 এ বসানোর পর আমি পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু 19 মাইনাস d এর ভ্যালু 4 ইউজ করলে হয়ে যাচ্ছে 8 অর্থাৎ এখানে পাবো আমি 11। তো ভিউয়ার্স, a এবং d হয়ে গেছে, এর মানে এখন আমি t1, t2 সব ক্যালকুলেশন করতে পারছি। তো দেখো এটা ক্যালকুলেশন হওয়ার পর t1 ইকুয়াল টু t1 হচ্ছে আমার ফার্স্ট টার্ম, এর ভ্যালু 11, t2 ইকুয়াল টু 11 প্লাস কমন ডিফারেন্স কত ছিল 4 অর্থাৎ এখানে 4 অ্যাড করে দিলে পাচ্ছি আমি 15 এন্ড t3 ভেরিফাই করে নাও 15 এর সঙ্গে 4 অ্যাড করলে 19 হয়ে যাচ্ছে। এরপর t4
ইকুয়াল টু 19 এর সঙ্গে আবার 4 অ্যাড হবে অর্থাৎ 23 এবং ফাইনালি t5 ইকুয়াল টু 23 প্লাস 4 ইকুয়াল টু 27। এরপর আবার ক্রস ভেরিফাই করার জন্য তোমরা এর সঙ্গে প্লাস 4 অ্যাড করো, দেখো 31 পেয়ে যাচ্ছ। তো এইভাবে এই টাইপের প্রবলেমগুলো আমরা সলভ করব। এখন আমরা আরেকটি অন্য টাইপের প্রবলেম দেখছি। কোশ্চেন নাম্বার 4 বলেছে a স্কয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কয়ার প্লাস 6a প্লাস 6 ও 4a স্কয়ার প্লাস 5a প্লাস 4 সমান্তর প্রগতিতে আছে, এর মান নির্ণয় করো। তো ভিউয়ার্স, আমরা একটু আগে শিখলাম যে তিনটি পদ যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে প্রথমটা আর শেষটার যোগফল মাঝখানেরটার দ্বিগুণ হয়। তো আমরা এখানে তুলে নিয়েছি এই তিনটি পদ সমান্তর প্রগতিতে আছে। এখন প্রথমটা অর্থাৎ a স্কয়ার প্লাস 2a প্লাস 2 তার সাথে প্লাস শেষটা 4a স্কয়ার প্লাস 5a প্লাস 4 ইকুয়াল টু মাঝখানেরটার দ্বিগুণ অর্থাৎ 2 ইন্টু 3a স্কয়ার প্লাস 6a প্লাস 6। এটা অ্যাপ্লাই করে দিব, যেটা ইমপ্লাইজ করছে a স্কয়ার প্লাস 4a স্কয়ার দ্যাট ইজ 5a স্কয়ার 2a প্লাস 5a that is 7a 2 plus 4 equal to 6 and right hand side পাচ্ছি আমরা 6a স্কয়ার প্লাস 12a প্লাস 12। আফটার ক্যালকুলেশন আমরা পাচ্ছি মাইনাস a স্কয়ার মাইনাস 5a minus 6 equal to 0 which implies a square plus 5a plus 6 equal to 0, যেটাকে ফ্যাক্টরাইজ করলে আমরা পাবো a plus 2 into a plus 3 equal to 0। therefore এখান থেকে ফ্যাক্টরাইজের পর আমরা পাচ্ছি a equal to minus 2 or a equal to minus 3। so viewers, এক্ষেত্রে এর ভ্যালু -2 অথবা -3 আসতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই টাইপের প্রবলেম তোমরা সলভ করবে। এখন আমরা আরেকটি স্পেশাল টাইপের প্রবলেম সলভ করে দেখি। তো ভিউয়ার্স, কোশ্চেন নাম্বার 6 এ বলেছে নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটির মধ্যপদ বা পদ দুটি এবং যোগফল নির্ণয় করো। তো আমরা এখানকার 2 নম্বর প্রবলেমটি সলভ করে দেখব। তো ভিউয়ার্স, এখানে বলেছে মধ্যপদ বা পদ দুটি, কেন এরকম বললো? অর্থাৎ পদ সংখ্যা যদি যুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি দুটো মধ্যপদ আমরা পাবো। এই ক্ষেত্রে এই জন্যই বলেছে মধ্যপদ বা পদ দুটি নির্ণয় করো। তো মধ্যপদ একটি আছে না দুটি আছে সেটা জানার জন্য কিন্তু আমার প্রয়োজন আছে এখানে কতগুলো পদ আছে সেটা। তো এই জন্যই প্রথমেই আমরা দেখে বের করে নিব এখানে মোট কটি পদ আছে। সেটা করার জন্য আমরা এখান থেকে কি কি পাচ্ছি, প্রথম পদ পাচ্ছি এবং সাধারণ অন্তর পাচ্ছি। সাধারণ অন্তর কি এটার থেকে এটা বিয়োগ করলে পাবো। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি সংখ্যা ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ আগেরটার থেকে পরেরটা কম হচ্ছে, অর্থাৎ ডি কিন্তু এখানে নেগেটিভ আসবে। তাহলে এখানে আমি আর প্রথম পদ কথাটা লিখছি না, এখানে তোমরা লিখে নিবে a equal to half এবং d equal to সেকেন্ডের থেকে ফার্স্টেরটা বিয়োগ করে দিবে। তাহলে বিয়োগ করলে তোমরা এখানে পাবে 6 2 minus 3 that is -1/6, অর্থাৎ d এর ভ্যালু কিন্তু ভিউয়ার্স এখানে নেগেটিভ। তাহলে এবার কতগুলো পদ আছে আমরা কি করে বুঝবো? তাহলে এটাই হচ্ছে আমার লাস্ট টার্ম। তো আমরা ধরি n তম পদ হচ্ছে এই -5/6। therefore n তম পদ যদি -5/6 হয় তাহলে tn -5/6 that is a প্লাস আমরা জানি n -1 into d, এটাই হচ্ছে n তম পদের সূত্র বা সাধারণ পদের সূত্র। সেটা হচ্ছে -5/6, যেটা ইমপ্লাইজ করবে এর ভ্যালু এখানে আমরা জানি হাফ। এরপর n এর ভ্যালু আমরা জানি না, n এরকমই থাকবে। এন্ড d এর ভ্যালু ভিউয়ার্স d কিন্তু -1/6, এটা যেন ভুল না হয়। -1/6 equal to -5/6। তো দেখো আমি হাফটাকে ওপাশে নিয়ে যাচ্ছি এবং এই মাইনাসটা গুণ করে দিলে পাচ্ছি -n-1/6 ইকুয়াল টু এ পাশে অলরেডি -5/6 ছিল আর এই হাফটা সাইড চেঞ্জ করে হয়ে গেল -হাফ। তো আমি এটাকে একটু ছোট্ট ক্যালকুলেশন করে নিচ্ছি। নিচে এলসিএম 6, এখানে -5 -3 that is
8/6 হচ্ছে। ঠিক আছে, তো এর ক্যালকুলেশন -8/6, দেন মাইনাসটা দু সাইড থেকে আমি যদি তুলে দেই, এখানে কাটাকুটি করা যাবে না কারণ মাঝখানে আরো দুটো স্টেপ আছে। সো আমি পয়েন্ট লাইন থেকে সিম্পলি এটাকে তুলে দিচ্ছি। তাহলে n-1/6 ইকুয়াল টু 8/6। তো নিচে 6 যদি কেটে যায় তাহলে এখান থেকে আমরা দেখাতে পাচ্ছি n ইকুয়াল টু 9। তো ভিউয়ার্স, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে n ইকুয়াল টু 9 পেলাম, অর্থাৎ এখানে কিন্তু পদ সংখ্যা বেজোড়, অর্থাৎ মধ্যপদ আমরা একটা পাবো। যদি পদ সংখ্যা জোড় আসতো তাহলে মধ্যপদ দুটো আসতো। তো এইভাবে ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর আমরা এখানে লিখব শ্রেণীতে একটি মধ্যপদ আছে। শ্রেণীতে একটি মধ্যপদ আছে, মধ্যপদটি ইকুয়াল টু টি। আমি বলেছিলাম বেজোড় থাকলে ফর্মুলা হচ্ছে n+1/2, অর্থাৎ 9 + 1/2, দ্যাট ইজ t5, এবং t5 এর ফর্মুলা হচ্ছে a+4d। তো ভিউয়ার্স, a+4d তোমরা খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারবে। কিভাবে দেখো, আমরা জানি এখানে a হচ্ছে হাফ and d হচ্ছে -1/6 এসেছিল আমাদের, তো 4 × -1/6, that is half -2/3, এবং এদের এলসিএম করলে আমরা নিচে এলসিএম করলে পাচ্ছি 6, উপরে হয়ে যাচ্ছে 3 - 4, অর্থাৎ -1/6, অর্থাৎ এখানকার মিডল টার্ম হচ্ছে -1/6। এবং আমাদের বলেছিল প্রত্যেকটি শ্রেণীর যোগফল নির্ণয় করতে। তো টোটাল আমার এই শ্রেণীতে 9টি পদ আছে, তো আমি সিম্পলি লিখে দিব S9 ইকুয়াল টু, এবং আমরা ফর্মুলা জানি, যেহেতু আমরা প্রথম পদ আর শেষ পদ এখানে জানি, তাই প্রথম পদ আর শেষ পদের যোগফল দিয়ে আমরা এক্ষেত্রে যোগফল নির্ণয় করতে পারবো। কি হবে, পদ সংখ্যা বাই 2, প্রথম পদ হচ্ছে হাফ, এবং আমাদের এই শ্রেণীতে শেষ পদ হচ্ছে -5/6, তো যোগ করলে মাইনাসটা মিলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাই আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। এখানে 6, এখানে হয়ে গেল 3 - 5, দ্যাট ইজ 9/2, উপরে হয়ে যাচ্ছে -2 and নিচে হচ্ছে 6। তো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 2 দিয়ে ক্যান্সেল হয়ে গেল, এখানে 3 দিয়ে কাটলে নিচে 2 পাবো, এখানে 3 পাবো, অর্থাৎ -3/2। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সামের অ্যান্সার সিরিজের, এন্ড এটা হচ্ছে আমাদের সেই মিডল টার্ম। আশা করি বুঝতে পেরেছো যে এই প্রবলেমগুলো তোমরা কিভাবে সলভ করবে। এখানে আরো দুটো প্রবলেম আছে, তোমরা এইভাবে সলভ করবে। এখন আমরা আরেকটি ইন্টারেস্টিং প্রবলেম সলভ করে দেখব। তো ভিউয়ার্স, কোশ্চেন নাম্বার 12তে বলেছে 1 + 3 + 4 + 8 + 7 + 13 + 10 + 18 + ... শ্রেণীটির 23টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো দেখো, তো সিম্পলি তোমরা জানো যে একটি সমান্তর শ্রেণীর 23টি পদের যোগফল মানে তোমরা হয়তো ভাববে যে 23/2, অর্থাৎ n/2 + 2a + n-1 × d অ্যাপ্লাই করবে, বাট এখানে সেটা অ্যাপ্লাই করা যাবে না। হোয়াই? খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যে কোনো শ্রেণী যখনই তোমাদের বলবে শুরুতেই তোমরা একবারে স্টার্ট না করে একবার দেখে নাও এটা যে শ্রেণীটা আছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স খেয়াল করো, প্রথম দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু 2, বাট এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু 1, আবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু 4, আবার এই দুটোর মধ্যে ডিফারেন্স -1, অর্থাৎ পরেরটার থেকে আগেরটা বিয়োগ করলে। এবং একইভাবে এই দুটোর মধ্যে ডিফারেন্স চেক করে দেখো 6, অর্থাৎ এটা কিন্তু কোনো সমান্তর প্রগতি না বা সমান্তর শ্রেণী না। তাহলে এটার যোগফল আমরা কি করে নির্ণয় করব? তাহলে এখানে কেন বললো এর যোগফল নির্ণয় করতে? আমি বলেছিলাম যে প্যাটার্ন খোঁজার চেষ্টা করো। এখানে তোমাকে 23টি পদের যোগফল নির্ণয় করতে বলেছে, বাট তোমরা জাস্ট সমান্তর শ্রেণী করছো। তাহলে এই ক্ষেত্রে কেন এরকম দিল যেখানে সমান্তর শ্রেণী না, আবার সমান্তর শ্রেণীর প্রবলেম মানে চ্যাপ্টারে দিয়েছে? কি করে দেখো, একটু যদি তোমরা এখানে মাথা খাটাও, খেয়াল করে দেখো যে একটি করে টার্ম জাম্প করো।
1 4 7 10 খেয়াল করো 1 4 এর ডিফারেন্স 3 4 7 এর ডিফারেন্স 3 7 10 এর ডিফারেন্স 3 নাও 3 8 13 18 চেক 3 আর 8 এর ডিফারেন্স 5 8 আর 13 এর ডিফারেন্স 5 13 and 18 এর ডিফারেন্স 5 অর্থাৎ এখানে দুটো শ্রেণীকে মিক্স আপ করে দেওয়া আছে, অর্থাৎ দুটো শ্রেণীকে একসঙ্গে করে দিয়ে তোমাকে বলেছে 23টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে এটাকে আমরা এখন সাজাবো, সাজালে কিভাবে হবে দেখো 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট ডট। তো ভিউয়ার্স যদি বলতো 22টি পদের যোগফল নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে এই প্রথম শ্রেণীতে থাকতো 11টি পদ, পরের শ্রেণীতে থাকতো 11টি পদ। এখন 23টি বলেছে, তাহলে একটাতে থাকবে 12টা আর একটাতে থাকবে 11টা। 12টা কোথায় থাকবে? যেটা দিয়ে শুরু হয়েছে সেটাই আবার আসবে, যেমন 3টি থাকলে প্রথম শ্রেণীর একটা পদ, তারপরে দ্বিতীয় শ্রেণীর একটা পদ, তারপরে আবার কিন্তু প্রথম শ্রেণীর একটা পদ চলে আসছে। অর্থাৎ যে শ্রেণীটি দিয়ে শুরু হচ্ছে সেখানে একটি পদ বেশি থাকবে। যেহেতু 1 4 7 10 এটাই হচ্ছে আমার ফার্স্ট সিরিজ, অর্থাৎ 1 দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমরা নিব 12টি পদ যোগ এর পরের শ্রেণীটা, অর্থাৎ 3 প্লাস 8 প্লাস 13 প্লাস 18 প্লাস ডট 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 11টি পদ। এখন দুটোই সমান্তর শ্রেণী, এই দুটোর যোগফল বের করতে পারলেই আমাদের এর যোগফল বের হয়ে যাবে। খেয়াল করে দেখো উপরের শ্রেণীটাতে টোটাল 12টি পদ আছে, তো যেহেতু আমরা লাস্ট টার্ম জানি না তাই বেসিক ফর্মুলাটা ইউজ করব, অর্থাৎ n বাই 2 2 ইনটু a অর্থাৎ 2 ইনটু 1 প্লাস n মাইনাস 1 অর্থাৎ 12 মাইনাস 1 ইনটু d কত? এখানে d হচ্ছে 3, এটা হচ্ছে প্রথমটার যোগ হয়ে গেল। এবার পরেরটার যোগ, এখানে টোটাল 11টা পদ অর্থাৎ 11 বাই 2 যোগ 2 ইনটু ফার্স্ট টার্ম 3 প্লাস n মাইনাস 1 সরি n হচ্ছে এখানে 11 অর্থাৎ 11 মাইনাস 1 ইনটু d হচ্ছে এখানকার 5। তো এই দুটোর মান হিসাব করলেই আমরা পেয়ে যাচ্ছি মোট যোগফল। তো 12 বাই 2 ইকুয়াল টু 6। এবার এটা হিসাব করি, দেখো আমি একটু শর্টকাট করছি। এটা হচ্ছে 11 ইনটু 3 অর্থাৎ 3 11 33 যোগ 2 অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 35 যোগ এখানে 11 বাই 2 এখানে হচ্ছে 6 আর এটা হচ্ছে 5 10 50 অর্থাৎ 50 আর 6 হচ্ছে 56। তো আমি এখানে লিখলাম 56 আর এই 2 কাটাকুটি করলে পাচ্ছি আমরা এখানে 28। এখন হিসাব করি 6 দিয়ে 35 কে গুণ করলে কত হবে? 6 ইনটু 35 70 210 আর 11 এর সঙ্গে 28 28 কে 28 8 হাতে 2 28 আর 2 30 অর্থাৎ 308। তো ভিউয়ার্স যোগফল 210 আর 308 518, এটাই হচ্ছে আমাদের টোটাল যোগফল। অর্থাৎ এখান থেকে শুরু করে 23টি পদ যোগ করলে আমরা পাবো 518। তো ভিউয়ার্স আশা করি তোমরা বুঝতে পেরেছো এই চ্যাপ্টারের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়, ফর্মুলাগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না এবং এই ভিডিওগুলির সাহায্যে মানে যে প্রবলেমগুলি আমি সলভ করে দেখালাম সেগুলির সাহায্যে তোমরা অতি সংক্ষিপ্তের সমস্ত প্রবলেম সলভ করতে পারবে। এক্সট্রা সংক্ষিপ্ত তোমরা যতটা সম্ভব করে রাখো। আমি নেক্সট ভিডিওতে আরো কিছু প্রবলেম সলিউশন দেখাবো। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের আরো গুরুত্বপূর্ণ সমস্যাগুলি নিয়ে।